আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান দীর্ঘ 2টা দিন পরে আজকে আবার হাজির হলাম গতদিনের সুরগা ইয়াং তাক দিরিন দুকুন সিনেমার পার্ট 2 এর গল্প নিয়ে। তো এই পার্ট গত পার্টের চেয়েও অনেক বেশি ইমোশনাল। এই পার্ট আপনাদেরকে দেখিয়ে যাবে যে মৃত্যুসজ্জায়ও সেই প্রচণ্ড যন্ত্রণার মুহূর্তেও কিভাবে আল্লাহর সন্নিকটে থাকতে হয়। তো যাই হোক, যদি আপনারা চান, মানে মনে যদি চায়, তাহলে আমার ফেসবুক পেজে একটা লাইক দিতে পারেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্ট দুই জায়গাতেই দিয়ে দেব। তো গল্প শুরু করা যাক। গল্পে শুরু হয় প্রথম পার্ট শেষ হবার 3 বছর পরের সময়ে, যেখানে আমরা প্রাসকে দেখতে পাই দ্রুত গতিতে একটা গাড়ি চালিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছে, কারণ আজকে তার স্ত্রী আর কন্যা নাদিয়া যাচ্ছিল হাঙ্গেরিতে একটা ধর্মীয় ট্রিপে, অর্থাৎ ইসলাম প্রচার করার জন্য। মূলত তাকে আরিনি ফোন করে দ্রুত আসতে বলে, কিন্তু পথিমধ্যে প্রাসের পেছনেই আরও একটা গাড়ি দুর্ঘটনা কবলিত হয়ে উল্টে পড়ে যায়। প্রাস যেই তাকে সাহায্য করার জন্য যেতে চায়, অমনি তার মনে পড়ে যায় মেইরোজের কথা। সে একবার ভাবে যে সে যাবে না, কিন্তু সে কোনোভাবেই একটা মানুষকে এভাবে মরার জন্য ফেলে রেখে যেতে পারে না। তাই সে এবারও সেই দুর্ঘটনা কবলিত মেয়েটিকে হাসপাতালে এনে ভর্তি করিয়ে দেয়। এখনই আবার আরিনি ফোন করলে এবার আগে ভাগেই সবকিছু খুলে বলে প্রাস যে সে এখন হাসপাতালে আছে এবং একটা মেয়েকে বাঁচিয়েছে, কিন্তু সে জলদি চলে আসবে, কোনো সমস্যা হবে না। কিন্তু আরিনি তাকে বলে কোনো সমস্যা নেই, মেয়েটির পরিবারের লোকজন না আসা অবধি তুমি সেখানে থাকো। এদিকে এখন হাসপাতালের বেড থেকে ডাক্তার বেরিয়ে আসলে প্রাস আগেই বলে মেয়েটা তো প্রেগনেন্ট নয় ডাক্তার সাহেব। ডাক্তার বলে আরে না, আপনি ভেতরে আসেন, রোগী এখন ভালো আছে, উনি আপনাকে দেখতে চায়। প্রাস ভয়ে ভয়ে মেয়েটির সামনে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ এবার মেয়েটির মেইরোজের মতো কোনো সমস্যা ছিল না। সে শুধু প্রাসকে অন্তর থেকে ধন্যবাদ জানায়। এদিকে ততক্ষণে মেয়েটির বাবা মাও চলে এসেছিল। মেয়েটির বাবা ছিল আর্মির একজন বড় অফিসার। তারা প্রাসের কথা জানতে পেরে খুবই কৃতজ্ঞ হয় তার কাছে। এদিকে এয়ারপোর্টে এতক্ষণে প্রায় বুদাপেস্টের বিমানের সময় হয়ে গেছে। আরিনি আর তার সফর সঙ্গী তার ম্যানেজার শিলা তারা প্রস্তুত হয়ে নিয়েছিল, কিন্তু নাদিয়া কোনোভাবেই তার বাবাকে না দেখে প্লেনে চড়তে চাচ্ছিল না। অপরদিকে সে আর্মি অফিসার প্রাসকে একদম হাই সিকিউরিটি দিয়ে এয়ারপোর্টের দিকে দ্রুত গতিতে আনতে থাকে। একদম শেষ মুহূর্তে প্রাস এয়ারপোর্টে পৌঁছালেও সে দেখতে পায় মাত্রই একটা বিমান উড়াল দিয়ে গেল। সে ভেবেই নেয় হয়তো তার মেয়েকে বিদায় বেলায়ও সে দেখতে পারল না, কিন্তু তখনই এয়ারপোর্টের পেছন থেকে তার মেয়ে দৌড়ে বাবা বাবা বলে ডাকতে ডাকতে ছুটে আসে প্রাসের বুকে। প্রাস তার মেয়েকে প্রচন্ড আদরে বুকে জড়িয়ে নেয় আর আরিনিকে বলে আমি আল্লাহর কাছে দোয়া করব যেন তোমাদের ট্রিপ তোমাদের মনের মতোই হয়। আর এখন তারা সবাই আলহামদুলিল্লাহ সেফ ল্যান্ডিং করে হাঙ্গেরিতে। আর এখানে তাদেরকে রিসিভ করতে আসে পাঞ্জি নামের একটা ছেলে। সে তাদেরকে নিয়ে যেতে থাকে তাদের হোটেলের দিকে, আর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের ব্যাপারে তাদেরকে জানাতে থাকে যে আসলে পূর্ব ইউরোপের সবচেয়ে সুন্দর শহর এটি। এই শহর আসলে বুদা আর পেস্ট নামের দুটো শহরের মিশ্রণে তৈরি। নদীর এক পাশে বুদা এবং অন্য পাশে পেস্ট, আর এই দুই শহর নিয়েই এই হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট তৈরি। এখানে 30 লাখ জনসংখ্যার মধ্যে মুসলিম প্রায় 28,000, তবে দিন দিন মুসলমানদের সংখ্যা বেড়েই চলছে। এইসব গল্পে গল্পে তারা এখন পৌঁছে যায় তাদের হোটেলে। মুগ্ধ হয়ে মা মেয়ে দেখতে থাকে বুদাপেস্টের সৌন্দর্য। আর এখন পরদিন আরিনি যায় একটা বুক এক্সিবিশনে। আসলে আরিনি যখন ইন্দোনেশিয়ায় থাকতো তখন সে মাদ্রাসার শিক্ষিকা ছিল, আর তখন সে বাচ্চাদেরকে যে ইসলামিক গল্পগুলো শোনাতো সেই গল্পগুলো দিয়ে সে একটা বই ছাপিয়েছে। আর বুদাপেস্টে ইসলামের দাওয়াত দিতে এসেছিল সে, তাই এই বইগুলো সে ফ্রি বিতরণ করত, তার সিগনেচারও ফ্রিতেই দিচ্ছিল বইয়ের সাথে, যাতে সবাই উৎসাহিত হয় ইসলাম সম্পর্কে জানতে। আর এখানে আরিনির সাথে পরিচয় হয় ডাক্তার শরীফের। তিনি হাঙ্গেরির একজন স্বনামধন্য ক্যান্সারের ডাক্তার। আর ডাক্তার শরীফের সহযোগিতায় তার রোগাক্রান্ত রোগীদের মাঝে একদিন আরিনি তার গল্প পড়ে পড়ে শোনাতে থাকে, আর ডাক্তার শরীফ তার গল্পগুলোকে ট্রান্সলেট করে তার রোগীদেরকে শোনাতে থাকে। গল্প চলছিলই, কিন্তু হঠাৎই সেখানে মিশেল নামের একটা ছোট্ট বাচ্চা হুট করে অজ্ঞান হয়ে পড়ে যায়। গল্প সেদিনের মতোই শেষ করা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত বাচ্চা মেয়েটি সেদিন রাতেই মারা যায়। এইসব কিছু দেখে আরিনি লুকিয়ে লুকিয়ে প্রচন্ড কান্না করতে থাকে। এদিকে একদিন হাঙ্গেরির একটা মসজিদে বসেছিল শিলা, আরিনি আর নাদিয়া। তারা কিভাবে আরো বেশি মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো যায় এই ব্যাপার নিয়ে আলোচনা করছিল, কিন্তু তখনই তারা তাদের পেছনে একটা পিচ্চি বাচ্চা ছেলেকে দেখতে পায়। আরিনি বাচ্চাটির গাড়ি তাকে ফিরিয়ে দিতে গিয়ে বাচ্চাটিকে বলে যে তোমার নাম কি বাবু? বাচ্চাটি একদম চুপ করে
থাকায় আরিনী তাকে নাদিয়ার থেকে একটা চকলেট নিয়ে উপহার দেয়, কিন্তু তখনই সেখানে ছুটে আসে বাচ্চার মা। আর এই মেয়েটা আর কেউ নয়, সে ছিল মেইরোজ। আরিনীর সাথে এভাবে হুট করে হাঙ্গেরিতে দেখা হবার পর দুজনে অবাক হয়ে যায়। আর এই বাচ্চা ছেলেটি আর কেউ নয়, সে ছিল আকবর। আসলে বাড়ি ছেড়ে আসার কয়েক মাস পরে রোজ তার ছেলেকে নিয়ে চলে এসেছিল। এখন তারা দুজনেই একটা পার্কে গিয়ে গল্প করতে থাকে। আরিনী জিজ্ঞাসা করে, তুমি হাঙ্গেরিতে কিভাবে এলে? রোজ বলে, আসলে আকবরকে নিয়ে আসার কয়েক মাস পর আমি আমার বাবার সাথে যোগাযোগ করতে সক্ষম হই। বাবা জানায় তিনি বুদাপেস্টে আছেন, তাই আমিও এখানে চলে আসি। তবে গত বছর বাবা মারা গেছেন। এইসব কিছু শুনে আরিনী বলে, এখন আমিও তোমার মতো ইয়াতিম রোজ। আমার মাও গত 2 বছর আগে মারা গেছে। আর এখন রোজ জিজ্ঞাসা করে যে প্রাস কেমন আছে? আরিনী বলে, আলহামদুলিল্লাহ ভালোই আছে, তবে 2 দিন পরে ও নিজেও হাঙ্গেরিতে আসবে। ও তোমাকে দেখলে অনেক খুশি হয়ে যাবে। এই কথা শুনে বেশ অপ্রস্তুত হয়ে যায় রোজ। এখন তারা একসাথে ছবি তোলে, অনেক মজা করে। আর পরদিন নাদিয়াকে নিয়ে রাস্তার পাশের দোকানগুলো দেখার সময়ে মা মেয়ে অনেক মজা করতে থাকে। কিন্তু হঠাৎই সেখানে আরিনী মাথা ঘুরে পড়ে যায়। নাদিয়া একা একাই মায়ের পাশে বসে চিৎকার করে কান্না করতে থাকে। আশেপাশের লোকজন আরিনীকে হাসপাতালে ভর্তি করায়। আর এখানে ডাক্তার শরীফ আরিনীর পরীক্ষা নিরীক্ষা করে। আর আরিনীর জ্ঞান ফিরলে আরিনী নিজেই জানায় যে গত 2 বছর আগে তার মাথার পেছনে একটা টিউমার অপারেশন করা হয়েছিল, কিন্তু ডাক্তার বলেছিল যে সবকিছু 100% ঠিক হয়ে যাবে। তাহলে আজ এমন কেন হলো? ডাক্তার ইউসুফ তাকে বলে, দেখুন মিস আরিনী, আসলে টিউমার কাটা হলেও সেখান থেকে সূক্ষ্ম একটা ক্যান্সার সেল তৈরি হয়েছে, যা এখন ব্রেইন অবধি পৌঁছে গেছে। এদিকে এইসব কথাবার্তা বাথরুমের ভেতরে থেকে সবকিছু শুনছিল নাদিয়া। নাদিয়া বলে, প্লিজ ডাক্তার, এই সব কিছু আমার স্বামী এবং সন্তানকে বলবেন না দয়া করে, ওরা আমার জন্য অনেক করেছে। আর না। আরিনী এইসব বলে অঝরে কান্না করতে থাকে, কিন্তু এইসব কথা ভেতর থেকে সবকিছু শুনে নেয় নাদিয়া। সে মুখ চেপে কান্না করতে থাকে। ডাক্তার চলে গেলে নাদিয়া তার মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করতে থাকে। সে তার দুষ্টমির জন্য মায়ের কাছে ক্ষমা চাইতে থাকে। আরিনী তার আদরের মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, না মা, তুমি আমার লক্ষ্মী মেয়ে, তুমি কখনোই দুষ্টমি করোইনি। আর এখন ডাক্তার শরীফ আরিনীর রিপোর্ট চেক করছিল, আর তখনই সেই ঘরে নাদিয়া এসে বলে, আঙ্কেল, আমার মা কি মারা যাবে? ডাক্তার শরীফ বলে, না মা, তোমার মায়ের কিচ্ছু হবে না। নাদিয়া বলে, আঙ্কেল, আমি তোমার সব কথা শুনেছি। স্তব্ধ হয়ে যায় ডক্টর শরীফ। সে বলে, আমরা চেষ্টা করব মা, তোমার মাকে বাঁচানোর জন্য, তুমি একদম চিন্তা করো না। নাদিয়া এইসব কথা শুনে কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে যায় ঘর থেকে। ডক্টর শরীফও তার পিছু পিছু গিয়ে নাদিয়াকে বুকে টেনে নিয়ে তাকে শান্ত করতে থাকে। আর এখন পরদিন ডক্টর শরীফ নাদিয়ার মন ভালো করতে তাকে ঘুরতে নিয়ে যায়, আইসক্রিম খাওয়ায়, আর এখন তাকে নিয়ে আসে একটা পুতুলের দোকানে। নাদিয়া সেখান থেকে একটা পুতুল নিয়ে চলে আসে তার অসুস্থ মায়ের পাশে, আর তার পাশে শুয়ে থেকে ইসলামিক গল্পগুলো শুনতে থাকে। এদিকে ডাক্তার শরীফের আবার মেইরোজের সাথে বন্ধুত্ব ছিল, আর আজকে সে গেছে রোজের সাথে দেখা করতে। সে বেশ কিছুক্ষণ গল্প সল্প করার পরে মেইরোজকে বলে যে, রোজ, আমি তোমাকে আমার জীবনে সব সময়ের জন্য চাই। কিন্তু রোজ বলে, আমার ভয়ানক একটা অতীত আছে শরীফ। ডাক্তার শরীফ বলে, আমি তোমার অতীত চাই না রোজ, আমি চাই তোমার ভবিষ্যৎ। একটু মুচকি হাসি দিয়ে রোজ বলে, আমার সময় দরকার। আর জেন্টলম্যানের মতো ডক্টর শরীফ তাকে সময় দিয়েও দেয়। এদিকে সেদিনের মতো হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয় আরিনীকে, আর তার জন্য ভয়ানক রকমের টেনশনে পড়ে যায় শিলা। সে তাকে বারবার বলে যে প্রাসকে জানায় সে জলদি আসুক, কিন্তু আরিনী তাকে বলে, আরে ওকে জানানোর মতো কিছুই হয়নি, ব্যাস অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে ক্লান্ত হয়ে মাথা ঘুরে পড়ে গেছিলাম, একটু রেস্ট নিলেই সবকিছু ঠিক হয়ে যাবে। আর তাই আজকে সে শিলাকে বুঝিয়ে আবার তাদের গাইড পাঞ্জিকে নিয়ে বেরিয়ে পড়ে কোথাও যাবার জন্য। কিন্তু পথিমধ্যে শিলা তাকে বোঝাতে থাকে যে আজকে তার বইয়ের পাবলিশার্স এডিটরের সাথে মিটিং আছে, কিন্তু আরিনী সব মিটিং ক্যান্সেল করে দিয়ে তাদের সেখানে রেখেই নাদিয়াকে নিয়ে চলে আসে মেইরোজের কাছে। রোজ তাদের দুজনকে দেখে খুবই খুশি হয়ে যায়, আর আজকে রোজ তাদেরকে নিয়ে যায় তার বাড়িতে। আর এখন এই বাড়িতে এসে আরিনী যখন রোজ আর তার ছেলের ছবি দেখতে পায়, তার মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা, যেদিন রোজ ফিরে এসেছিল তাদের বাড়িতে। আর এক বৃষ্টি
ভেজা দিনে ফিরিয়ে নিয়ে গিয়েছিল আকবরকে। আর নাদিয়া প্রচণ্ড কান্না করেছিল তার ভাইকে হারিয়ে। আর এখন সিন আবার বর্তমানে চলে আসে, যেখানে আকবর আর নাদিয়া বসে বসে গল্প করছিল, আর তাদের পাশে গল্প করছিল রোজ আর আরিনী। কিন্তু রোজ এখানে আরিনীকে দেখেই বলে, তোমাকে অসুস্থ দেখাচ্ছে কেন আরিনী? আরিনী হাসি মুখে বলে, আর বলো না, বিভিন্ন সংস্থা, পাবলিশার্স, প্রেস এইসবের সাথে মিটিং ব্রিফিং করতে করতেই আমার এই অবস্থা। আর এখন গল্প শেষ করে রোজ তাদের সবার জন্য রান্না করতে থাকে, আর এখানে পিচ্চি নাদিয়াও তাকে সাহায্য করতে থাকে। আর দূরে থেকে এইসব কিছু দেখে মুচকি হাসি দিতে থাকে আরিনী। এদিকে এখন খাবার সময়ে বসে নাদিয়া এবং আকবরকে গল্প শোনাচ্ছিল আরিনী, আর ঘরের ভেতরে নিজের আর প্রাসের ডিভোর্স লেটার দেখছিল রোজ। এদিকে এতক্ষণে প্রাস নিজেও এসে পৌঁছে গেছে বুদাপেস্টে, আর তার সাথে ছিল তার দুই বন্ধু আলী এবং আমরান। তাদেরকে নিতে এসেছিল সেই পাঞ্জি নামের সেই ছেলেটি আর শিলা। এখানে শিলা প্রাসকে একটা বাড়ির ঠিকানা দিয়ে দেয়, কারণ আরিনী সেখানেই ছিল। আর শিলা নিজেই প্রাসের দুই বন্ধুকে নিয়ে ঘুরতে চলে যায় এই বুদাপেস্ট শহরে। এদিকে রোজের বাড়ির বাহিরে নাদিয়া পিচ্চি আকবরকে বুঝাচ্ছিল যে সে যেন তার বাবা প্রাসকে আঙ্কেল নয় বাবা বলে ডাকে। সে আকবরকে তার ফোনে তার বাবার ছবি দেখিয়ে এইসব কিছু বুঝাচ্ছিল। এইসব আবার ঘরের ভেতর থেকে আরিনী শুনতে পায়। ততক্ষণে সেখান থেকে আকবর চলে গেছে। আরিনী দৌড়ে চলে আসে নাদিয়ার কাছে। সে বলে, মা তোমার কি হয়েছে? তুমি এমন কেন করছো? নাদিয়া তার মাকে বলে, মা আমি তোমার ইচ্ছে পূরণ করছি মা। আরিনী বলে, কি ইচ্ছা মা? নাদিয়া বলে, তুমি যে চাও আমি রোজ আন্টিকে ধীরে ধীরে নিজের মা মনে করি। নাদিয়ার মুখে এমন কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে আরিনীর। সে বুঝে যায় নাদিয়া কোনোভাবে হয়তো বুঝে গেছে তার অসুস্থতার কথা। সে নাদিয়াকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কিন্তু এতক্ষণে সেখানে পৌঁছে গেছিল প্রাস। সে তার স্ত্রী আর মেয়েকে দেখে হাত বাড়িয়ে দেয়। নাদিয়া দৌড়ে বাবার বুকে চলে আসে। আর এখন প্রাস ঘরে ঢুকতেই মেইরোজকে দেখে ফেলে। সে অবাক হয়ে যায়। সে আকবরকেও দেখতে পায়। আকবরকে বুকে টেনে নেবার জন্য হাত বাড়িয়ে দিলেও আকবর দৌড়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। আর এখন রাতের বেলায় খাবার সময় প্রাস বলে, আমরা তাহলে খেয়ে দিয়ে এখান থেকে আরিনীর হোটেলে চলে যাব। কিন্তু এখন আবার নাদিয়া জেদ ধরে বসে। সে চায় তার বাবা মা আজকে রোজ আন্টির বাসায় থাকুক, কারণ সে আকবরের সাথে খেলতে চায়, তার সাথেই থাকতে চায়। তাই বাধ্য হয়ে সেদিন সেই বাড়িতেই থাকতে হয় তাদেরকে। আর আজকে রাতে আবার প্রাস এবং রোজের কিছু ভালো সময় কাটে। তারা বেশ গল্পও করে। যাই হোক, রাত পোহালে আজকে সকালে প্রাস, আরিনী আর নাদিয়া চলে যায় রোজের দোকানে। রোজ এখানে এসে হ্যান্ডমেড ডিজাইন করা কাপড় বিক্রি করত, আর তার ব্যবসা বেশ ভালোই চলছিল। অনেকগুলো অর্ডার বাকি ছিল হোম ডেলিভারি করার জন্য। আর এতগুলো অর্ডার দেখে আরিনী প্রাসকে জোর করে রোজের কাজে সাহায্য করার জন্য। সে জোর করে প্রাস আর নাদিয়াকে পাঠায় রোজের সাথে ডেলিভারি দিতে যাবার জন্য। আর এখন তারা সবাই মিলে রোজকে সাহায্য করে এবং খুব জলদি তারা সব ডেলিভারির কাজ শেষ করে ফেলে। আর এখন রাস্তার পাশে রোজ আর প্রাস বসে গল্প করছিল, আর তাদের সামনেই নাদিয়া আর আকবর বসে খেলা করছিল। প্রাস তাকে বলে, আমি সব সময় তোমার আর আকবরের কথা ভেবেছি। আমি আর আরিনী তোমাকে অনেক খোঁজার চেষ্টা করেছি। আর এখন রোজ বলে, আমি আসলে নিজেই নিজের খোঁজ কাউকে দিতে চাইনি। খুবই ইতস্তত বোধ করে হলেও প্রাস তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আকবরের জন্য কোনো বাবা খুঁজে নিয়েছো? রোজ বেশ লজ্জায় পায়, তবে সে উত্তর দেবার আগেই নাদিয়ার সাথে খেলতে থাকা আকবরের গলায় খাবার আটকে যায়। বাচ্চা আকবর ভয়ানক রকমের কাঁদতে থাকে। দ্রুত ছুটে চলে আসে প্রাস এবং রোজ। হাসপাতালে নিয়ে যাওয়া হয় আকবরকে। সেখানে প্রচন্ড কষ্টে রোজ তাকে বলে যে এই দুনিয়াতে আকবর ছাড়া আমার আর কেউ নেই প্রাস, আমি ওকে হারাতে চাই না। প্রাসও ধীরে ধীরে রোজকে সান্ত্বনা দিতে থাকে যে চিন্তা করো না, দোয়া করো, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এদিকে এতক্ষণে হাসপাতালে পৌঁছে গেছিল আরিনী। সে রোজ আর প্রাসকে একসাথে দেখে একটা মিথ্যে হাসি দিয়ে নিজের কষ্টগুলোকে ঠিক মতোই লুকিয়ে নেয়। আর তখনই ডাক্তার এসে তাদেরকে ভেতরে ডেকে নিয়ে গিয়ে বলে, চিন্তা করবেন না, গলায় সামান্য খাবার আটকে গেছিল, আমরা বের করে ফেলেছি, ও কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে যাবে। যাই হোক, এখন আকবর সুস্থ। আর আজকে রাতে এতদিনে আমরা যে ডিভোর্স লেটার রোজের হাতে দেখেছিলাম সেটা চলে এসেছে প্রাসের কাছে। আসলে রোজ প্রাসের থেকে ডিভোর্স চায়, তাই সে প্রাসকে এই ডিভোর্স লেটার পাঠিয়েছে। আর এখন প্রাস নিজেও আরিনীকে বলে, হ্যাঁ আমি ওকে ডিভোর্স দিয়ে দেব, ও এখানে অনেক সুখে আছে, সুন্দর একটা জীবন পেয়েছে। আর ডিভোর্সের পর আমার জীবনে শুধু তুমি, আমি আর নাদিয়াই থাকবো। কিন্তু অসুস্থ আরিনী ডিভোর্সের কথা শুনে যেন আরো
চিন্তায় পড়ে যায়। তো যাই হোক, আজকে রোজের বাড়ি থেকে আবার নিজেদের হোটেলে ফেরার জন্য রওনা দেয় তারা। এক পাশে আরিনি, আরেক পাশে রোজকে নিয়ে পাড়ি দেয় 30 মিনিটের এক বিশাল রেলপথ। আর এখন তারা রোজের থেকে বিদায় নিয়ে চলে আসতে থাকে তাদের হোটেলের দিকে। বাহিরে তাদের জন্য অপেক্ষা করছিল আলী। এদিকে এই শহরে এসে ডাক্তার শরীফের সাথে দেখা হয়ে যায় রোজের। রাতের বেলা তারা দেখা করে আর শরীফ রোজকে বলে, তোমার ডিভোর্সের কি হলো? সে কি তোমাকে ডিভোর্স দিতে চায় না? রোজ বলে সে তো চাই, কিন্তু অদ্ভুতভাবে তার স্ত্রী চায় না যে আমাদের ডিভোর্স হোক। এই যেন রূপকথার গল্পের কোনো মহান মানুষ। ডাক্তার শরীফ বলে, আমার নিজেরও এমন একজন পেশেন্ট আছে যার 4th স্টেজের ক্যান্সার চলছে, অথচ সে তার স্বামীকে এখনো জানায়নি, শুধুমাত্র তার স্বামী চিন্তা করবে বলে। রোজ শুনেই অবাক হয়ে যায়। যাই হোক, এদিকে একটা বিদেশি বুক পাবলিশার্সের সাথে একটা মিটিংয়ে চলে যায় আরিনি এবং প্রাস। কিন্তু মিটিং শুরুর আগে আরিনি তার মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকে, তাই সে দৌড়ে বাথরুমে চলে যায়। কিন্তু সেখানে তার নাক দিয়ে রক্ত আসতে শুরু করে। প্রচণ্ড ব্যথায় অজ্ঞান হয়ে যায় আরিনি। শিলা তাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নেয়। আর ভয়ানক অসুস্থ আরিনির পাশে এখন বসে আছে প্রাস। সে শুধু বলে, আমাকে কেন তুমি আগে বলনি? আমরা একসাথে ভালো থাকবো, তোমাকে সুস্থ করার সব চেষ্টা করব আমি আরিনি। আরিনি বলে, আমি চাই না তুমি আমাকে নিয়ে আর কোনো টেনশন করো। আর তাছাড়াও তুমি অনেক কষ্ট করেছো প্রিয়, আর নয়, আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না। প্রিয় স্ত্রীর মুখে এইসব কথা শুনে কি করবে প্রাস কিছুই বুঝতে পারছিল না। সে হাসপাতালের বাহিরে এসে বসেছিল। আর এখানে চলে আসে ডক্টর শরীফ। প্রাস তার কাছে আশেপাশের কোনো একটা মসজিদের ঠিকানা চায়। ডাক্তার শরীফ বলেন, হ্যাঁ, কাছে দারুস সালাম মসজিদ আছে, চলুন না একসাথেই যাই। প্রাস প্রথমে রাজি না হলেও পরে সে ডাক্তারের সাথেই হাঁটতে থাকে মসজিদের পথে। আর রাস্তার মাঝে সে ডাক্তারকে বলে, জানেন ডাক্তার সাহেব, বিয়ের আগে আরিনির বাবা আমাকে বলেছিল যে আমি যেন তার মেয়েকে কখনোই কষ্ট না দেই। সেদিন আমি ওনাকে কথা দিয়েছিলাম, কিন্তু আজকে মনে হচ্ছে আমি আসলে আরিনিকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি এই জীবনে। এইসব কিছু বলে কান্নায় ভেঙে পড়ে প্রাস। ডক্টর শরীফ তাকে সান্ত্বনা দিতে থাকে। আর প্রাস কাঁদতে কাঁদতে তার কাছ থেকে একটু একাকিত্ব চেয়ে নেয়। একা একাই সে চলে যায় মসজিদে। নামাজ আদায় করে সে মসজিদে একাই, আর আল্লাহর কাছে মনে প্রাণে ফিরে চায় তার প্রিয়তম স্ত্রীকে। আর হাসপাতালের বেডে অঝরে কান্না করতে থাকে আরিনি। আর এখন নামাজ শেষ করে মসজিদের সিঁড়িতে বসেছিল প্রাস। আর তখনই পেছন থেকে রোজ চলে আসে। সে কান্নারত প্রাসকে দেখেই বলে, তুমি ঠিক আছো তো? প্রাস এবার কিছু একটা বলার জন্য রোজের দিকে হাত বাড়িয়ে দেয়। আর তখনই রোজের ফোনে একটা কল চলে আসে। তাকে বলা হয় যে আকবরের উপর কোনোভাবে গরম পানি পড়ে গেছে। ফোন রেখে রোজ প্রাসকে বলে যে আকবরের উপরে কেউ গরম পানি ফেলে দিয়েছে, আমার জলদি যেতে হবে। বেচারা প্রাস মনের কথা বলার আগে সেখান থেকে চলে যায় রোজ। রোজ সোজা সেখান থেকে একজন ইমামের কাছে আসে। আর ইমাম তাকে বলতে থাকে যে বিয়ে হলো আত্মার বন্ধন, আর ইসলাম এটাকে সর্বোত্তম হালাল হিসেবে পালনের আদেশ দিয়েছে। ছেড়ে দেবার আগে অবশ্যই ভেবে নিও। রোজ বলে, আমার বিয়েটা যে অন্য একজনকে কষ্ট দিয়ে টিকে আছে। হুজুর বলে, সবার আগে আল্লাহর কাছে প্রার্থনা করো, তারপরে সিদ্ধান্ত নিও। এইসব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছুই শুনছিল ডক্টর শরীফ। এদিকে প্রাস আজকে আবার আরিনিকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল। সে আরিনিকে কথা দিতে থাকে যে আজ থেকে সব সময় সে আরিনিকেই দেবে, আর তাদের সাথে থাকবে নাদিয়া আর আরিনি। কিন্তু আরিনি প্রচন্ড কান্না করতে করতে প্রাসকে বলতে থাকে যে আমি চাই না তুমি রোজকে ডিভোর্স দাও, তুমি একা থাকতে পারবে না প্রিয়, আমার নাদিয়ার একজন মা দরকার। প্রাস বলে, এটা অসম্ভব, তোমাকে পরিবর্তন করার মতো এই পৃথিবীতে কেউ নেই। অঝরে কান্না করতে থাকে আরিনি। বলে, প্লিজ প্রাস, আমার মেয়েটার একজন মা দরকার। সে প্রাসের বুকে পড়ে কান্না করতে থাকে। এদিকে আবার ডক্টর শরীফ একটা কুরআন নিয়ে হাজির হয়েছিল রোজের কাছে। উদ্দেশ্য একটাই, একজন ভালো মুসলমান হওয়া। সে রোজের থেকে শিখতে চায়। রোজ তাকে বলে, আমার থেকে নয়, আমাদের এই কুরআন থেকে শিখতে হবে। আর এখানে তাদের মাঝে সুন্দর একটা বন্ডিং তৈরি হয়ে যায়। আর ডাক্তার শরীফ রোজকে একটা আংটি পরিয়ে দেয় বিবাহের উদ্দেশ্যে। তারা দুজনে খুবই খুশি ছিল। কিন্তু আজকে যখন রোজ বাড়িতে ফেরে সে দেখতে পায় সেখানে আরিনি আর প্রাস আগে থেকে এসে বসে আছে। রোজ অনেকটা অপ্রস্তুত হয়ে আরিনির সামনে বসে পড়ে। আরিনি তার হাত ধরে বলে, দেখো রোজ, আমি চাই তুমি নাদিয়া এবং আকবর দুজনেরই মা হয়ে থাকো। রোজ বলে, মানে কি? আরিনি বলে, আমি চাই তুমি আমার জায়গা নাও, নাদিয়া এবং আকবরের মা হও এবং প্রাসের স্ত্রী। রোজ তার কথা
শুনে অবাক হয়ে যায়, কিন্তু তখনই ঘরে প্রবেশ করে ডাক্তার শরীফ। সে আরিনীকে আর প্রাসকে দেখে সাথে সাথে চিনে ফেলে। রোজ জানতে পারে যে আরিনী সেই মহান রোগী, আর ডক্টর শরীফ জানতে পারে যে প্রাসই রোজের প্রাক্তন স্বামী। আর এখন আকবর দৌড়ে ডাক্তার শরীফের বুকে চলে যায়। আর এইসব কিছু দেখে আরিনী বুঝতে পারে যে ডাক্তার শরীফ আর রোজের মধ্যে অবশ্যই কিছু আছে। আর এইসব কিছু দেখার পরে আরিনী তাকে বলে যে আমার এখানে আসা হয়তো উচিত হয়নি, মাফ করে দিও রোজ, বলে সে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। পেছন পেছন দৌড়ে যেতে থাকে প্রাস। তারা সেখান থেকে বেরিয়ে গেলে রোজ ডক্টর শরীফকে জিজ্ঞাসা করে আরিনীর কি হয়েছে। সে বলে আরিনীর ব্রেন ক্যান্সার, তাও আবার লাস্ট স্টেজের। রোজ যেন পাগল হয়ে যায়। সে বলে এ হতে পারে না, আরিনী এভাবে মারা যেতে পারে না, নিশ্চয়ই কোনো না কোনো উপায় আছে তাকে বাঁচানোর। ডাক্তার শরীফ তাকে শান্ত করিয়ে বলে আমরা সব উপায় চেষ্টা করেছি, আর কিছুই বাকি নেই রোজ। আরিনীর জন্য অঝরে কান্না করতে থাকে রোজ। এদিকে ট্রেনে করে হোটেলের দিকে ফিরছিল প্রাস এবং আরিনী। প্রাস তাকে বলছিল চিন্তা করো না আরিনী, আমরা কয়েকদিনের ভেতরেই নাদিয়াকে স্বাধীন বাচ্চা হিসেবে বেড়ে উঠতে শেখাবো। আমি রান্না শিখে নেব, নাদিয়ার সব খেয়াল আমি একাই রাখবো। কিন্তু এইসব কথার মাঝে আরিনী ট্রেনের ভেতরেই অজ্ঞান হয়ে পড়ে যায়। ট্রেন থামার সাথে সাথে আরিনীকে কোলে তুলে নিয়ে দৌড়ে হাসপাতালের দিকে যেতে থাকে প্রাস। অনেক কষ্টে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। আর আইসিইউতে খুব ক্রিটিক্যাল পরিস্থিতিতে জ্ঞান ফিরে আসে আরিনীর। তাকে দেখতে সেখানে সবাই চলে এসেছিল। আর এখন আরিনী এই মৃত্যু মুখে এসেও রোজকে কাছে ডেকে নেয়, আর তার হাতের আঙুলের আংটি দেখে তাকে বলে এই আংটিটা যত্ন করে রেখে দিও, এটাই তোমার জান্নাত রোজ। রোজ যেন শেষবারের মতো আরিনীর মহানুভবতা দেখলো। আর এখন আরিনী তার স্বামীকে ডেকে বলে যে সে তার পরিবারের সাথে নামাজ আদায় করতে চায়। প্রাস তো সাথে সাথে রাজি হয়ে যায়। ডক্টর শরীফ সকল প্রকার ব্যবস্থা করে দেয় সেখানে। নামাজের ইমাম হিসেবে দাঁড়িয়ে যায় প্রাস। পেছনে দাঁড়ায় রোজ আর পিচ্চি নাদিয়া। আর হাসপাতালের বেডে শুয়ে শুয়েই ইশারায় তাদের সাথে নামাজে শরিক হয় আরিনীও। সূরা ফাতিহা চলছে, এক রাকাত শেষও হয়ে গেছে, কিন্তু তখনই আরিনীর প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। কিন্তু প্রাসের মুখে শুধুই আল্লাহর কুরআনের আয়াত। এদিকে ভয়ানকভাবে বিছানায় কাতরাতে থাকে আরিনী। 2 রাকাত নামাজ শেষ হয়ে সালাম ফেরার আগে হার্ট রেট মেশিন থেকে বিপ শব্দ আসা শুরু হয়ে গেছে। নাদিয়া দৌড়ে যেতে থাকে তার মায়ের কাছে, কিন্তু রোজ তাকে আবার নামাজে বসায় শক্ত করে। ডাক্তারেরা সবাই দৌড়ে চলে আসে, কিন্তু হায় আফসোস, জীবনের শেষ নামাজটা শেষ করবার আগেই নিজের নিঃশ্বাস শেষ হয়ে গেল আরিনীর। তার ইসলাম প্রচারের সেই মহান ইচ্ছা অপূর্ণই রয়ে গেল। ডাক্তারেরা অনেক চেষ্টা করে তার হার্টবিট ফিরিয়ে আনার, সবাই নামাজ থেকে উঠে পড়েছে, কিন্তু এখনো আল্লাহর দরবারে মোনাজাতে মশগুল ছিল প্রাস। তার মুখে শুধুই তার স্ত্রীর জন্য দোয়া। আজীবনের জন্য প্রাস এখন একা হয়ে গেল। নামাজ শেষ করে উঠে প্রিয় মেয়েটাকে বুকে জড়িয়ে নেয় প্রাস। মনে হতে থাকে আরিনীর বলা সেই কথাগুলো, যেখানে সে প্রাসের থেকে শুধুই বাচ্চাদেরকে ইসলামিক গল্পগুলো শোনানোর অনুমতি চেয়ে নিয়েছিল। আর প্রাস বলেছিল আমি দোয়া করব যেন এটাকেই আল্লাহ তোমার জান্নাতে যাবার ওসিলা বানায় দেয়। আর এখন সিন চলে আসে আরো অনেক দিন পরে। বরাবরের মতোই খুবই শান্তভাবে নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে দেয় ডক্টর শরীফ। প্রাস তাকে অন্তর থেকে ধন্যবাদ জানায়। প্রাস আর রোজকে আবার বিয়ে দেয় তারা সবাই মিলে। আর এখানে প্রাস রোজকে আরিনীর লেখা একটা ডায়েরি উপহার দেয়। নাদিয়া আর আকবর দুজনেই ফিরে পায় তাদের বাবা মাকে। আর এই সব কিছুই যেন দূর থেকে অপলক দৃষ্টিতে দেখে চলেছিল আরিনী। প্রাস যেন এখনো মৃত আরিনীকে খুঁজে পায় তার চোখের সামনেই। তো এরই সাথে সাথে আজকের গল্পটা শেষ হয়ে যায়। তো গত পর্বের গল্পের চাইতে আজকের গল্পটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। আর বলে রাখি যে এই গল্পের তৃতীয় পার্ট, অর্থাৎ এর পরের পার্টও কিন্তু অলরেডি নেটফ্লিক্সে রিলিজ হয়ে গেছে কয়েকদিন আগেই, 2021 সালে হয়েছে দেখলাম। তবে সেই গল্পের আবার কোনো সাবটাইটেল নাই, অর্থাৎ ইংলিশ সাবটাইটেলও নাই যে আমি দেখে আপনাদের সাথে শেয়ার করব। তবে খুব শীঘ্রই হয়তো ইংলিশ সাবটাইটেল আসবে, এবং আসলে অবশ্যই আমার চ্যানেলে পাওয়া যাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।